ওয়ালাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি শুরুতেই জানিয়ে নেই আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ চ্যানেলের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের আজকের অতিথি আপনারা যার বিশ্লেষণ শোনার জন্য আপনারা প্রতীক্ষায় থাকেন। আমরা যখন নিজেরা লাইভে থাকি তখনও আমাদেরকে রিকোয়েস্ট করে আপনারা কমেন্ট করেন। দেশের অন্যতম একজন পরিচিত মুখ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আ ইংরেজি সংবাদ মাধ্যম ব্লিজের সম্পাদক এবং আন্তর্জাতিক বিশ্লেষক নিঃসন্দেহে জনাব শোয়েব চৌধুরী। শোয়েব ভাই, দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা। বেশ কয়েকদিন বিরতির পর আমাদের দর্শকরা আপনাকে পেয়েছেন। আপনার বিশ্লেষণ শোনার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন। শোয়েব ভাই, জানেন যে দেশের বর্তমান পরিস্থিতিটা বোঝার জন্যে সারাক্ষণ নিউজ পেপারে তাকিয়ে থাকতে হয় না, টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকতে হয় না। এমনিতেই মানুষ আঁচ করতে পারছে। পুলিশের মধ্যে একটা সাজ রণসজ্জা। পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা বোম মাথায় তাদেরকে দেখামাত্র গুলি করার জন্যে। বিজেপি, চারদিকে বিজেপি, গতকাল ঢাকায় ১৪ প্লাটুন মোতায়েন করা হয়েছে। আজকে খুল আ গোপালগঞ্জ, ঢাকা, ফরিদপুর এই অঞ্চলগুলোতে বিজেপির নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে কি হয়েছে? জুলাই সনদ নিয়ে রাজনৈতিক জটিলতা কমানোর চেয়ে বেড়েছে বেশি। তার চেয়ে বেড়েছে বাংলাদেশের মানুষের সামনে অনিশ্চয়তা। বিএনপি মহাসচিব আজকে একটা রিঅ্যাকশন দিয়েছেন। তার কথাতেও যে নির্বাচন প্রয়োজন, কিন্তু নির্বাচন নিয়ে যে একটা হতাশা, অনিশ্চয়তা, শঙ্কা আছে সেই কথা উঠে এসছে। একই সময়ে বাংলাদেশ কতটা তোপের মুখে। ভারত চারদিক দিয়ে তার সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলেছে। ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করছে দিল্লিতে যে বোমবাস্ট হয়েছে সেটায় কি বাংলাদেশ জড়িত কিনা? খুব শক্ত প্রশ্ন তুলেছে। এই নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আনঅফিসিয়ালি সাংবাদিকদের একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে বলছে শেখ হাসিনা যেন মিডিয়াতে কথা না বলে। বাট এই সংক্রান্ত কোনো রিঅ্যাকশন তারা দিচ্ছে না। একই সময়ে যখন বাংলাদেশেরই তথ্য উপদেষ্টা আজকে ১৫ দিন আগে সাবধান করেছে যে দেশের রাজনৈতিক দলগুলো সংঘাতে যাবে এবং ধর্মীয় স্থিতিশীলতা নষ্ট হতে পারে, দাঙ্গা হতে পারে। সেরকম আশঙ্কার কথা তিনি বলেছেন। তখন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, এই বাংলাদেশকে চারদিক থেকে বলা হচ্ছে যে এটা আ জঙ্গিবাদের জন্য একটা উর্বর ভূমি হয়ে উঠছে কিনা। সেসব প্রেক্ষিতে আমরা আলোচনা করতে চাই শেখ হাসিনার আগামীকালকের মামলার রায় আছে। আমি ১ম এই আপনার নজর দিতে চাই যে এই যে ইন্ডিয়া চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া নাই। আমরা আজকে হেডলাইন করেছিলাম যে ঘরে বাইরে চাপে ইউনূস সরকার। কোন ঝড় আসছে? শোয়েব চৌধুরীর বিশ্লেষণ। শোয়েব ভাই, আপনার বিশ্লেষণ জানতে চাই সার্বিক পরিস্থিতি। জনাব শোয়েব চৌধুরী, এডিটর প্লিজ। অনেক অনেক ধন্যবাদ জনাব আতিক রহমান পূর্ণিয়া। দেখুন, ইউনুস তো সরকার না, আমি বারবার বলেছি এটা প্রশাসন, ইউনুস প্রশাসন। এটাকে সরকার বললে এটা ভুল হবে, এটা সঠিক জিনিসটা। দুই হলো, ভারত ঘিরে ফেলছে না, ভারত তার সীমান্তকে সুরক্ষিত করছে। বাংলাদেশের অবস্থানটাই ভারতের পেটের ভিতর, সেখানে যদি বলে কেউ যে ভারত ঘিরে ফেলছে, এটা ভুল। তৃতীয়ত হলো, আপনি যেটা বললেন যে দিল্লি বোমা বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা চলছে, বা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের কুসুম গরম প্রতিক্রিয়া, তো এ বিষয়ে আমি কিছু বলবো না। এই জন্য যে ওনারা কুসুম গরম প্রতিক্রিয়া কেন দিয়েছেন এটা তো ওনারা জানেন। তৃতীয়ত, আপনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধের জন্য যে প্রচেষ্টা, এবং এমন কথা বলা হচ্ছে যে তিনি টাকা খরচ করে সাক্ষাৎকার প্রচার করছেন। ধরুন, যদি ধরে নেই তর্কের খাতে যে হ্যাঁ, শেখ হাসিনা টাকা খরচ করে প্রচার করছেন সাক্ষাৎকার, তাহলে মোহাম্মদ ইউনুস কি করেছেন? এতদিন টাকা খরচ করে প্রচার করেছেন। মোহাম্মদ ইউনুস কার টাকা খরচ করেছেন? বাংলাদেশের মানুষের টাকা। তো মোহাম্মদ ইউনুস যদি এত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন দুনিয়ার কাছে, এখন যখন শেখ হাসিনা বিশ্ব মিডিয়ায় কথা বলছেন, তো একটা মিডিয়াও তো ইউনুসকে জিজ্ঞেস করছে না যে ওনার মতামত কি। আসলে মোহাম্মদ ইউনুস কখনোই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, এখনো নেই। ওনাকে ফুলিয়ে ফাঁপিয়ে নানাভাবে বাংলাদেশে উপস্থাপন করা হয়েছে। দেখুন,
আর মোহাম্মদ ইউনূসের উনি অভ্যাসগত মিথ্যাবাদী এবং মানুষকে বোকা বানানো ওনার একটা কাজ। 2007 সালে উনি যখন নোবেল পুরস্কার নিচ্ছিলেন তখন এত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে ঘোষণা দিয়ে বসলেন যে 12 বছরের মধ্যে নাকি দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন। তো 12 বছর তো অনেক বছর আগে শেষ হয়ে গেছে। ইউনূসের কোনো লাজ লজ্জা নাই। উনি নানান ধরনের মিথ্যা কথা প্রবঞ্চনা করে করেই এ পর্যন্ত এসে গরিবের ব্যাংকার আজকে হাজার হাজার কোটি ডলারের মালিক। আর আপনি যেটা বললেন যে এই উগ্রবাদের উত্থান বা এই আহমেদের বিরুদ্ধে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ, সেই সমাবেশে তো বিএনপি যোগদান করেছে, জামাতও যোগদান করেছে, সব ইসলামপন্থী রাজনৈতিক দলই যোগদান করেছে। আগামীকালকেও যখন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষিত হবে, সেই সময়টাতে আগামীকালকে বায়তুল মোকাররম থেকে আবারও একই আহমদীয় বিরোধী কর্মসূচি। তো আসলে কি চাচ্ছে ইউনূসের যারা প্রভু পাকিস্তানি আইএসআই, তারা চাচ্ছে বাংলাদেশে একটা গোলযোগ বাঁধিয়ে দিতে, গোলযোগ বাঁধিয়ে বাংলাদেশের নির্বাচন যেটা হবেই না, আমি বারবার বলছি, এখনো বলছি, তো কেন নির্বাচনটা হলো না এটার একটা অজুহাত সৃষ্টি করতে। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বড় বিশাল, কিন্তু ওদের অবস্থা এখন হয়েছে বাংলাদেশের কথিত আদম ব্যাপারীদের মতো। যেমন মানুষের কাছে টাকা নিলে আদম ব্যাপারীরা সবসময় প্রতিশ্রুতি দিত আগামী মাসে ফ্লাইট, আগামী সপ্তাহে ফ্লাইট। তো বিএনপিও এখন এই যে মনোনয়ন বাণিজ্য করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে ওর নেতা, এখন তিনি নানান রকম কথা শোনাবেন। উনি কালকে আসবেন, পরশু আসবেন, যখন বলা হয়েছিল উনি নভেম্বরে আসবেন, আমি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে বলেছি উনি আসবেন না। এখন বলা হচ্ছে ডিসেম্বরে আসবেন, ডিসেম্বরে উনি আসবেন না। উনি কেন আসবেন? একটা লোক যে বাংলাদেশে রাজনীতি করতে চায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, তার নাকি বুলেট প্রুফ গাড়ি লাগবে বাংলাদেশ চলতে, তার মানে সে গণশত্রু নাকি বাংলাদেশের মানুষ তার শত্রু? তারপরে দুদিন পরে শুনবেন যে উনি ওই যে নভোচারীদের মতো বুলেট প্রুফ এরকম একটা জ্যাকেট নিয়ে আসবেন। এগুলো সব হাস্যকর ব্যাপার। আসলে কথা হলো উনি 2008 সাল থেকে ব্রিটেনে জীবন যাপন করছেন, বিলাসী, খুব বিলাসী জীবন। তো ওনার এখন বাংলাদেশে এসে রোদ বৃষ্টিতে সমস্ত কষ্ট করার কোনো আগ্রহ নাই। যদি ওনার দলকে মানুষ ভোট টোট দিয়ে ক্ষমতায় এনে দেয়, তখন উনি বাংলাদেশে আসবেন, এসে হয়তো আরো কিছু অনেকগুলা হাওয়া ভবন, খাওয়া ভবন, খাম্বা টাম্বা এগুলো খুলবেন, খুলে আবার টাকা পয়সা কামাবেন। এই লোককে দিয়ে আসলে বাংলাদেশের মানুষ যারা ভাবছে যে বিএনপি উদ্ধার করে দিবে, বিএনপি তো একটা বর্তমানে একটা রাজনৈতিক আদম ব্যবসা কোম্পানি। কাজে বিএনপি কি বললো আর না বললে কিছু আসে যায় না। বিএনপির কথার আসলে কোনো মূল্য দেওয়ার প্রয়োজন নাই। বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতি খুব বাজে দিকে যাচ্ছে। আর নির্বাচন তো এখন হবে না, ফেব্রুয়ারিতে হবে না। আমি বারবার বলেছি যখন নির্বাচন বাংলাদেশে হবে সব দল অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ সহ, এবং সেই নির্বাচন অবশ্যই মানুষ অংশগ্রহণ করবে। তার আগে আমরা একটা খুব অনিশ্চিত সময়ের দিকে ধাবিত হচ্ছি খুব দ্রুত। সেই সময়টা কি হবে আমি জানি না। সবকিছুই এখন ওলটপালট, অর্থনীতি শেষ। ইউনূস তার ভাষণে বলেছেন আমাদের অর্থনীতি বিরাট উন্নতি, অথচ আমি জানি আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেছেন বাংলাদেশের বিরাট সুনাম হয়েছে, বিশাল দুর্নাম, কেউ ভিসা পায় না, কোনো দেশ বাংলাদেশকে ভিসা দেয় না। তো অর্থনীতি ধ্বংস, বেকারত্ব 60 লাখের বেশি, বিদেশি বিনিয়োগ নাই, সব মিলিয়ে একটা খুব বাজে অবস্থার দেশের। এই অবস্থায় ইউনূস তো যখন ক্ষমতায় আসলে বলেছিল শেখ হাসিনা নাকি বাংলাদেশকে গাঁজা বানিয়ে গেছেন, গাঁজা। তো উনি তো বানান নাই, শেখ হাসিনা বাংলাদেশকে গাঁজা বানান নাই, ইউনূস বাংলাদেশকে গাঁজা বানানোর সব আয়োজন সম্পন্ন করেছে। আর বাংলাদেশের মানুষ যারা রাস্তায় গিয়ে নেচেছিল ইউনূসের নাম শুনে শুনে, আর ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যারা দাঁত কেলিয়ে হেঁটেছিল, সেই আর্মি অফিসারদের অনেকেই তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত। এবং যারা ওখানে গিয়েছিল তাদের একটু শিক্ষা হওয়া দরকার যে এরকম একটা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মিথ্যাবাদী, পাটপার, প্রতারক,
তাকে এনে আপনারা মাথার উপর বসিয়েছেন, তো দেশ তো ধ্বংস হবেই। দেশ ধ্বংস হওয়ার সব আয়োজন সম্পূর্ণ, দেশ ধ্বংস হয়ে গেছে। এখন ওই বিভিন্ন পোর্ট গুলা সে দিয়ে দিচ্ছে চিটাগাঙ্গে, চট্টগ্রামের মানুষ হয়েছে, চট্টগ্রামের মানুষের পিঠে ছুরি মারছে। যেই লোক তার নিজের জেলার লোকের সাথে বিশ্বাসঘাতকতা করে, সে বাংলাদেশের সাথে কি করবে? সে তো গণশত্রু। তো কাজেই এই গণশত্রুকে যারা স্বাগত জানিয়েছিল, নেচেছিল রাস্তায়, তাদের একটু শিক্ষা হওয়ার দরকার আছে। বাংলাদেশ যে সাংবাদিকরা খুব ইউনুস বন্দনা করত বিভিন্ন জায়গায়, সংবাদপত্রে, বিভিন্ন ওদের তো এখন অবস্থা খুব খারাপ। আমার খুব ভালো লাগে যে ওরা একটু টের পাচ্ছে যে ইউনুস কি জিনিস। তবে তারপরেও বলবো, এত কিছুর পরেও যে ইউনুসের জমানায় তো সাংবাদিকরা একটু চাপে আছে, কিন্তু সাংবাদিকদেরকে তো ইউনুস আজ পর্যন্ত কোনো মামলা দেননি, কোনো সাংবাদিককেই দেননি। আপনি যদি বলেন 226 জন 36 জন, এরা তো সাংবাদিক না, এরা তো আওয়ামী লীগের সময় লুটতরাজ করেছে। বাকি সাংবাদিক, আপনি যে এত কথা আপনি বলেন আপনার পূর্ণিয়া ভিউতে, বা আমরা বলি আমাদের কাউকে মামলা দেয়, ইউনুস একমাত্র সরকার যেই সরকার সাংবাদিকদেরকে কোনো মামলা দিচ্ছে না, দেয় না। ইউনুস চলে গেলে যেই সরকার আসবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, আপনি নিজেও যদি খোদ একটা সরকার করেন, আপনিও সাংবাদিকদের উপর চড়াও হবেন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ইউনুসের এই সময়টা সাংবাদিকদের স্বাধীনতার জন্য অন্তপক্ষে আমরা স্মরণ করব। আমরা যে স্বাধীনতা ভোগ করছি, সারাক্ষণ ইউনুসকে গালাগাল করছি। আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিদেশে একটা শব্দও কয় না, কিচ্ছু বলে না। এর চেয়ে বেশি সংবাদপত্রের স্বাধীনতা আমরা বাংলাদেশে কোন সরকারের আমলে পাইনি। এত কিছুর পরে বলছি যে ইউনুস বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। সেভাবে আমিও আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, আমরা তার তার প্রচন্ড সমালোচনা করি, কারণ সমালোচনার কাজ তিনি করছেন এবং তোয়াক্কা করছেন না কোনো কিছু। কিন্তু বলার ক্ষেত্রে আমরা নিজেরাও তো আওয়ামী লীগ সময়ে দেখেছি, আওয়ামী লীগ সময়ে কি ধরনের প্রেশার তৈরি হয়েছে সেগুলো দেখেছি। আমি সম্পূর্ণ একমত। কিন্তু শোয়েব ভাই, যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি কথা বলতে পারছি, আমি সুখে আছি দেখে দেশ কথা চিন্তা করব না। মুক্তিযুদ্ধ প্লাস জঙ্গিবাদ, এবং দেখেন পাকিস্তানের সঙ্গে আকস্মিক এই দহরম-মহরম। মানে এইটা কেন? মানে পাকিস্তান আমাদেরকে কি উদ্ধার করে দিবে? আমরা কি পাকিস্তান থেকে কিছু পাবো? নাকি পাকিস্তানকে ডেকে এনে ইন্ডিয়ার সাথে একটা ভেজাল লাগায় এখানে অন্য কোনো সুবিধা নেয়া? সেরকম কিছু? না, দেখুন, ইউনুস সাহেব তো নিজের থেকে ইচ্ছে বাংলাদেশে আসা নাই। বাংলাদেশ তো আপনারাই ইউনুস সাহেবকে নিয়ে আসছেন, বাংলাদেশের মানুষ। আপনারাই তো রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ নেমেছিলেন। আপনারাই তো রাস্তায় ঢোল বাজিয়েছিলেন, নেচেছিলেন, গণভবনে লুট করেছিলেন। আপনারাই তো শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে উচ্ছ্বাস করেছিলেন। তো আজকে ইউনুসকে দোষ দিচ্ছেন কেন? আপনারা এত কিছু করে ইউনুসকে এনেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, তার অন্তর্বাস নিয়ে যখন নাতে হয়, যখন আমার সংসদ ভবনের ভিতরে বসে বিড়ি খায়, তা আপনারা তো তখন প্রতিবাদ করেননি। তো কাজেই আপনারা স্বাগত জানিয়েছেন ইউনুসকে, খাল কেটে কুমির এনেছেন। কুমির তো আপনাদের গোলার গরু ছাগল খাবেই, এটাই তো স্বাভাবিক। দোষটা তো আপনাদের, এই ইউনুসের দোষ না। ইউনুস তো কুমির, তো কুমিরকে আপনারা এনে, তো কুমির তো আপনাদেরকে কিছু দিতে আসবে না, আপনাদের কাছে যা আছে সব খেয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি আরেকটু দিকে নজর দেই। আমি বলছি যে ঘরে বাইরে চাপে দেখেন ৩ জুলাই সনদটা শেষ পর্যন্ত যেটা হোক রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়েছে। কিন্তু তার তো ইচ্ছা ছিল তার নিজের সই করা। অন্তত তার আশেপাশের লোকজন তো সেটা প্রকাশ্যে বলেছে। এবং আমাদের সেনাবাহিনীর যত যাই আমরা রেখে ঢেকে বলি, আমাদের এখনকার দেশের পরিস্থিতিতে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। কারণ ৫ আগস্টে সেনাবাহিনী সেটা প্রকাশ করেছে এবং এরপরে সেনাবাহিনীর সঙ্গে তার টানাপোড়েন এইসব বিষয় আমরা দেখেছি। এবং এই যে ২৫ জন সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে যাওয়া। এখন তিনি কি চাপের মুখে বাধ্য হলেন নিজে সাইন না করতে, বিপ্লবী সরকার ঘোষণা না করতে? এই শেষ মুহূর্তে এসে তার মানে থেকে যাওয়ার কৌশলটা কি হতে পারে যদি নির্বাচন না দেয়? উনি চাপের মুখে কিছু করেন নাই। উনি আসলে দায়িত্বটা আরেকজনের ঘাড়ে চাপাই দিচ্ছেন। দেখেন, এই সংস্কারের সময়ও তো উনি কখনো বিএনপির কাঁধে, কখনো জামাতের কাঁধে, কারো না কারো কাঁধে, কখনো আলী রিয়াজ সাহেবের কাঁধেই তো দায়িত্ব চাপিয়েছেন। এখন উনি ভেবেছেন যে এটা স্বাক্ষর করলে ওনারটা তো অবৈধ, উনি নিজেই অবৈধ, স্বাক্ষর করলে অবৈধ হবে। তো বাংলাদেশে যিনি অবৈধ আছেন, সাংবিধানিক রাষ্ট্রপতি, ওনাকে যে স্বাক্ষর করালো, যদি ইউনুস সাহেব এবং রাষ্ট্রপতি দুজনই জানেন
যে এই কাগজে স্বাক্ষর করলো, এর কোনো 5 পয়সার দাম নাই, এটা কিচ্ছু হবে না, এটা আগামী সংসদে সব বাতিল হয়ে যাবে। তো ইউনূস সাহেব যদি ভবিষ্যতে, ওনার তো আসলে 300 বছর বেঁচে থাকার ইচ্ছা, তো তখন যদি কেউ জিজ্ঞেস করে, স্যার আপনি সংস্কার করেন নাই কেন, আমি তো প্রেসিডেন্টকে স্বাক্ষর করে দিয়ে এসেছি, প্রেসিডেন্ট কথা রাখে না, আমি কি করব। উনি একটা অজুহাত সৃষ্টি করলো ইউনূস, খুবই ধূর্ত। তো ধান্দাবাজ লোকজন যা করে, উনি তো ইউনূস তো যে চুরি বাটপারি দেশের সম্পদ লুট যা করছেন, ও তো নিজে করছেন না, বিভিন্ন লোক দিয়ে করাচ্ছেন। সময় আসলে উনি বলবেন আমি তো কিছু জানতাম না, এটা অমুক করেছে অমুক করেছে। তেমনি বলবেন আমি তো কিছু করিনি, প্রেসিডেন্ট স্বাক্ষর করেছে, তোমরা প্রেসিডেন্টকে গিয়ে বলো। এই আর কিছু না। এই সমস্ত নিয়ে আসলে কোনো আনন্দিত বা চিন্তিত কোনো কিছু হওয়ার কারণ নাই। আর কি হতে যাচ্ছে আমি বারবার বলেছি, আপনিও বললেন, এখন সশস্ত্র বাহিনী একটা ভূমিকা রাখছে, সত্যি। কিন্তু সশস্ত্র বাহিনী ভূমিকা রাখুক আর না রাখুক, আমাদের কার্যকলাপের জন্য আমরা এরই মাঝে নানাভাবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ফাঁদে পা দিয়ে ফেলেছি। এর পরিণতি কি হয় আমি আলোচনা করতে চাচ্ছি না, এটা আলোচনা করা উচিত না। তবে আমি বলবো, বাংলাদেশ এক মহা দুর্যোগের মুখে, ভয়ঙ্কর দুর্যোগের মুখে। এখন এই দুর্যোগ থেকে উত্তরণের পথ পদ্ধতি যাদের ভাবার কথা, তারা কেউ কেউ নির্বাচন নিয়ে নাচতেছেন, আর অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তো কাজেই জাতি একটা এই ট্রেনে উঠে গেছে, যে ট্রেনটা বন্ধ করা যাবে না, এবং সেটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ভাই আমরা আর 2টা টপিক দিয়ে শেষ করব আপনার মতামত জেনে। 2টা টপিক আমি একবারেই উত্থাপন করি, 2টা আলাদা আলাদা বিষয়। প্রথমত হলো ডক্টর ইউনূস এবং গ্রামীণ, এই 2টা পরিপূরক। গ্রামীণ দিয়ে ডক্টর ইউনূসকে চেনে, ডক্টর ইউনূসকে দিয়ে গ্রামীণকে চেনে না। সেই গ্রামীণ গত 13 তারিখের আওয়ামী লীগের লকডাউনে কয়েক জায়গায় আক্রান্ত হয়েছে। গত কয়েক ঘন্টায় আবারও কয়েকটা জায়গায় আক্রান্তের নজির পাওয়া যাচ্ছে। তো ধরেন দেশে উপদেষ্টাদের অনেক ব্যবসাপাতি আছে, এনসিপির প্রতি অনেকের ক্ষোভ আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ লোকজনের ক্ষোভ আছে। তো সব রেখে গ্রামীণে আগে আগে একটা আঁচড় পড়ছে। এইটার জন্যে কি ডক্টর ইউনূস সাহেব নিজেই দায়ী? মানে কেন এই সিচুয়েশন, এবং ইন ফিউচার গ্রামীণ যদি এই চলতে থাকে তা আজীবন আ আখেরাত পর্যন্ত ডক্টর ইউনূসের সমমনা দল ক্ষমতায় আসবে, সবসময়ের তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে তিনি নিজেই কি গ্রামীণকে ঝুঁকিতে ফেলে দিলেন না? ১ নাম্বার। আর ২ নাম্বার, সোশ্যাল মিডিয়া আজকে তাকালে দেখবেন মানুষ হতাশ, হতাশ ঠিক ট্রল করছে এরকমও না। আমাদের পুলিশের যে নতুন পোশাক, এটা যখন ডিজাইন করা হয়েছিল তখনই প্রশ্ন উঠেছে, যখন এগুলা দেখানো হয়েছে সিম্পল। মানুষ কেন যেন নিতে পারছে না যে পুলিশের পোশাকটা এমন হওয়াটা কেমন? আ এটা কিন্তু বিষয় এই ২টা বিষয় একটু আপনার বিশ্লেষণ চাচ্ছি। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনায় যে হামলা হচ্ছে, এটা এটা আমি কখনোই এটাকে ভালোভাবে নিচ্ছি না। কারণ গ্রামীণটা কার? গ্রামীণটা বাংলাদেশের গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকের কারণে বাংলাদেশকে তো অনেক মানুষ চিনে। গ্রামীণের স্থাপনায় হামলা, এটা একেবারেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আপনি যেটা বললেন যে ইউনূস সাহেবের ব্যবসায়িক পার্টনার, সরি, কথিত উপদেষ্টা পরিষদ সদস্যদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, ওইগুলো আক্রান্ত হচ্ছে না কেন? আক্রান্ত তো সবকিছুই হবে। কারণ ভাঙনের খেলা শুরু করেছেন ইউনূস সাহেব, ভাঙনের খেলা শুরু করেছেন ওনার উপদেষ্টারা। ওনারা বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভেঙেছেন, মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভ ভেঙেছেন, এই আওয়ামী লীগ নেতাদের কারখানাগুলো আগুন দিয়েছেন। তো আগুন তো একবার লেগে গেছে, সেই আগুন জ্বলবে। আজ গ্রামীণ ব্যাংক, কাল অন্য কিছু। আমার তো মনে হয় ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের আর কোনো অস্তিত্ব, মানে এটা ইউনূস সাহেবের না, বাংলাদেশের এটা কোনো অস্তিত্ব থাকবে না। এবং ইউনূস সাহেবের উপদেষ্টাদের ব্যবসা বাণিজ্য যা কিছুই আছে, এগুলো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। আমরা জাতি হিসাবে খুব এক দুর্ভাগ্যজনক পরিণতির দিকে যাচ্ছি। সেই দুর্ভাগ্যজনক পরিণতি শুধুই ভাঙনের খেলা শেখায়। ভাঙনের খেলা, ভাঙন, এ সমস্ত কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। আমি আবার বলছি যে গ্রামীণ ব্যাংকের উপর যে হামলা হচ্ছে, এটাকে আমি কখনোই সমর্থন করি না, এটা সমর্থনযোগ্য নয়।
এবং এটা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পদ হইতে পারে, বাট সেটা আমাদের জাতিরও একটা সম্পদ, দেশেরও একটা সম্পদ। আর পুলিশের পোশাক নিয়ে আমি কিছু বলবো না, এই কারণে যে আসলে পুলিশ বাহিনীর আমার মর্যাদা কতটুকু আছে আমি জানি না। সেখানে গ্রামীণ সমাজে আরেকটু জানা আছে, এটা দায়টা কার? দায়টা কি যারা এখন ভাঙছে এদের, নাকি ডক্টর ইউনূস উস্কানি দিয়ে এরকম করেছে? মানে তার কর্মকাণ্ডের কারণে না, এটা এটা দায়টা কারো না। মানে উনি যেমন ইউনূস সাহেব যেমন বলেছিলেন যখন আহ, গণভবনে হামলা হলো, তারপরে ৩২ নম্বর ভাঙা হলো, উনি বলেছিলেন না আন্তর্জাতিক গণমাধ্যমে যে ওরা উল্লাস করছে। তো এখন আমাকেও বলতে হবে গ্রামীণ ব্যাংকে হামলা হলো, সামনে ইউনূস সাহেবের উপদেষ্টাদের বিভিন্ন জায়গায় হামলা হলো, আমি যদি বলি ওরা উল্লাস করছে, তাহলে কেমন লাগবে শুনতে? তো ইউনূস সাহেব এই যে ভাঙনকে উৎসাহিত করেছিলেন, ওরা উল্লাস করছে সেটা বলে আজকে উনি দেখুক কেমন লাগে। আমি তো বলবো না যে ওরা উল্লাস করছে, যদি বলি কেমন লাগবে। আর যেটা বললাম পুলিশের পোশাক নিয়ে কিছু বলার নেই, পুলিশ বাহিনীর কোনো মান ইজ্জত সম্মান রাখা হয় নাই। পুলিশ বাহিনীর এত সদস্যকে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, এটা বিচারও হবে না। যেই পুলিশ বাহিনী হত্যা হয়েছে বিচার হবে না, তাদেরকে ঝুলিয়ে রেখেছে বিচার হবে না, তারপরেও যেই পুলিশ বাহিনী এখনো মানে সেটা নিয়ে কোনো তাদের বিবেকে কোনো পীড়া নেই, বিবেকে কোনো যাতনা নেই, তাদের পোশাক কি থাকলো না থাকলো এটা নিয়ে আমার মনে আলোচনা করা একেবারে উচিত না। হিসেবে সবশেষ প্রসঙ্গ না বললেই নয়, যেহেতু আজকে এবং কালকে আলোচ্য বিষয় থাকবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচার। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন, দেখলাম যে বিচারের রায় যাই হোক তা বাস্তবায়ন করা হবে। এইটা বলতে উনি কি বুঝিয়েছেন? মানে বাস্তবায়ন বলতে কিভাবে করা হবে? এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা উপদেষ্টাকে করা উচিত, প্রধান এই কোন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাস্তবায়ন করা হবে। উনি আগামী ১ বছর পর কোথায় থাকবেন? যে উনি প্রধান উপদেষ্টা হবেন, না প্রেসিডেন্ট হবেন, না দোজকে থাকবেন, না বেহেশতে থাকবেন, সেটাই তো আমি জানি না। কাজে উনি বাস্তবায়ন বলতে কি বুঝিয়েছেন, কি রায়, এটা আসলে এই সমস্ত মন্তব্যেরও সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত না, কারণ কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বাস্তবায়ন করা হবে যে উনি যেই রায়ই হোক বাস্তবায়ন করা হবে। তাহলে কি ওনারা বোঝাতে চাচ্ছেন শেখ হাসিনাকে কালকে খালাস দেওয়া হবে? খালাস হলে তো বাস্তবায়ন হবে। এটা আসলে এই ধরনের আহ, শিশুতোষ শিশুতোষ মন্তব্য। এই মন্তব্যের কোনো সম্পর্কে কিছু বলা উচিত না। তবে বললাম যে এই উপদেষ্টারা সবাই ওনারা জানেনই না যে আজ থেকে ১ বছর পর ওনারা কোথায় থাকবেন, দোজকে না বেহেশতে। ওটা জানলে তখন বুঝতাম যে ওনারা বাস্তবায়ন করবেন কি করবেন না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আমি বলবো খুব ভালো মানুষ, নিরীহ মানুষ, ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। মানুষ তো বোকাশোকা মানুষ, নিরীহ মানুষ, একটা বাচ্চা মতো শিশু মানুষ। শিশু বাচ্চারা কি বলে এটা নিয়ে মাইন্ড করতে হয় না। উনি ইচ্ছা মতো যা ইচ্ছা বলুক। তবে তারপরেও বলবো যে এখনো তো এই এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধরুন এই যে একটা শিশুকে ধরলো কয়দিন আগে, একটা ছেলেকে ৩২ নম্বর থেকে, তাকে তো উনি ছেড়ে দিয়েছেন। বা এর আগে রিক্সাওয়ালাকে গ্রেপ্তার করা হলো, চেয়েছেন। বা এই উপদেষ্টার বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অভিযোগ আমরা শুনতেছি না স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে। এই ভদ্রলোক এই বয়সে এখন তখন নাতি নাতনি নিয়ে অবসরে সময় কাটানো করা, সেইখানে উনি এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, রাত নাই দিন নাই কাজ করতেছেন। আমাকে যদি ওই রকম বয়সে এই দায়িত্ব দেওয়া হয়, আমি যে কি বলবো সেটাই তো জানি না। তো কাজেই এখানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যকেও আমলে নিব না। উনি বলেছে যে শিশুর মতো একটা কথা বলেছেন, এই বয়সে মানুষ শিশু হয়ে যায়। তো এই এই মুরব্বীদের অনেক কথায় আমরা যেরকম কান দিই না, আমাদের দাদা দাদি নানা নানি তাই না অনেক কথা বলতো, এরকম আমাদের দাদা বয়সী এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই নানার বয়সী মোহাম্মদ ইউনূস কি বললেন এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। এনারা বৃদ্ধ মুরব্বী, এনারা ভুলভাল কথাই বলবেন, এটাই স্বাভাবিক। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে শোয়েব ভাই, ছোট্ট করে শুধু একটু আলোচনাটা আপনার সঙ্গে আমার আনঅফিসিয়াল মানে ওভার এটা নিয়ে আপনার মতামত জেনেছি, আপনি আমাকে পরামর্শ দিয়েছেন, অনেক তথ্য জেনেছি। আপনি ভারতীয় সংবাদ মাধ্যমে আপনার সবসময় সরব পদচারণা, তারা আপনাকে রেগুলারলি ইনভাইট করে, আমরা দেখি। আমাদের দেশের আহ, নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান, তাকে নিয়ে বহু আলাপ
বিএনপিও তার পদত্যাগ চেয়েছে একটা সময়। আর আমি জানি না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোচ্চ পর্যায়ের বাহিনীগুলো তাকে কিভাবে এখনো দেখে। তিনি যাচ্ছেন অজিত দোভাল, তাকে বলা হয় এখন বিশ্বমাপের খেলোয়াড়দের একজন কূটনৈতিক পরিষদে। তার আমন্ত্রণে। সেখানে কি কোনো বৈঠক হতে পারে বা গেলে পরে কোন সিগন্যাল অজিত দোভালের পক্ষে? একটুখানি এটা নিয়ে আপনার কাছ থেকে জানতে আমি চাচ্ছি। খুব সংক্ষেপে এইটার উত্তর দিয়ে শেষ করব। দেখুন, ডক্টর খলিলুর রহমান সাহেব বর্তমান উপদেষ্টা পরিষদে যতজন মানুষ আছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্য মানুষ। শিক্ষা দীক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু উনি অত্যন্ত দক্ষ মানুষ, ব্রিলিয়ান্ট মানুষ। আজকে ইউনূস সাহেব যে টিকে আছেন 15 মাস, এটাতে যদি একজন